সুপ্রিয় দর্শক, খবরের কাগজের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি একজন বিশ্বের একজন স্বনামধন্য গবেষক, যিনি কৃষি জমিতে আগাছা ব্যবস্থাপনার উপর গবেষণা করছেন এবং এই গবেষণার মধ্য দিয়ে তিনি বিশ্বে একটি অবস্থান তৈরি করে নিয়েছেন এবং তিনি অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। আমরা উপস্থিত হয়েছি ডক্টর আসাদের সাথে। আসাদ, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা সম্প্রতি জানতে পেরেছি যে আপনি সম্প্রতি অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটিতে আগাছা বিষয়ক যে গবেষণা করছেন এবং সেই গবেষণা কাজের সম্পৃক্ত থেকেই তিনি একটি প্রকল্প বাংলাদেশে নিয়ে এসেছেন। আসলে এই প্রকল্পটা সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনাদের স্টুডিওকে আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত আমি আরও দুজনকে ধন্যবাদ দিতে চাই। একটা হচ্ছে আমার কর্মস্থান চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া এবং ক্রোফোর্ড ফান্ড, যারা এই ফান্ড আমাকে দিয়েছে বাংলাদেশে এই প্রজেক্টটা রান করার জন্য, তাদের দুজনকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। এই প্রজেক্টটা মূলত আমি নিয়ে এসেছি বাংলাদেশে কৃষিখাতে আগাছা, যে গাছগুলো আসলে আগাছা কাকে বলে, প্রথমত যে গাছগুলো আমাদের ফসল না কিন্তু ফসলের ক্ষতি করে থাকে, তো সেগুলো আসলে একটি মারাত্মক কারণ যে ফসলের ফলন কমানোর জন্য আমাদের যে প্রচলিত ব্যবস্থাপনা আছে বা বাংলাদেশের কৃষকরা যে ব্যবস্থাপনা ব্যবহার করে থাকে, যেমন তারা ম্যানুয়ালি অর্থাৎ হাত দিয়ে আগাছা দমন করে, কিছু কিছু কেমিক্যাল তারা ইউজ করে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কেমিক্যালগুলো তারা সঠিকভাবে ইউজ করে না। এই কেমিক্যালগুলো ব্যবহার করার জন্য বা ইউজ করার জন্য কিছু নিয়ম নির্দেশনা থাকে। যেহেতু আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে বাস করি এবং আমাদের পর্যাপ্ত রিসোর্স নেই এবং আমাদের কৃষকদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছায় না, বিধায় তারা আসলে প্রপারলি কেমিক্যালগুলো ইউজ করতে পারে না আগাছা দমন করার জন্য। তো আমি এই প্রজেক্টের মাধ্যমে কিছু ওয়ার্কশপ করতে চাই। প্রথম ওয়ার্কশপটা আমি করতে চাচ্ছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকায় অবস্থিত। আমার দ্বিতীয় ওয়ার্কশপটি হবে দিনাজপুরে, যেখানে হাজী মোহাম্মদ দানেশ কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং তৃতীয় কর্মশালাটা আমি করব ঠাকুরগাঁও শহরে, যেখানে একটা এনজিও অন্তর্ভুক্ত রয়েছে। 3টি ওয়ার্কশপ পরিচালনা করব এবং এই ওয়ার্কশপে আমার সাথে যোগ দিচ্ছেন আরও 3 জন অস্ট্রেলিয়ান গবেষক, যারা আগামীকাল বাংলাদেশে আসছেন। আমি অ্যাজ এ লিড ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছি এই প্রজেক্টে, অর্থাৎ আমি কোঅর্ডিনেট করতেছি। এবং এই 3টি ওয়ার্কশপে আমরা ইনভাইট করেছি কৃষকদেরকে, যারা আগাছা বিষয়ক গবেষণায় জড়িত বাংলাদেশে, যারা আগাছা দমনে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। যেমন কিছু ডিলার আছে যারা কেমিক্যাল বিক্রি করে বা বিদেশ থেকে ইম্পোর্ট করে, যারা এক্সটেনশন অ্যাক্টিভিটির সাথে জড়িত। সো ইটস এ কাইন্ড অফ মাল্টি পার্টিসিপেন্ট অ্যাক্টিভিটিস, এবং এর মাধ্যমে আমরা এই ওয়ার্কশপগুলোর মাধ্যমে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই কৃষকদের মাঝে, যারা আমাদের আসলে এন্ড ইউজার বলি আমরা, তারা যেন সঠিক জ্ঞান পায় যে সঠিকভাবে কেমিক্যাল ইউজ করতে হবে, সময় মতো ইউজ করতে হবে, সময় মতো আগাছা দমন করতে হবে, এবং দিন শেষে যেন তারা বেশি উপকৃত হয় আগাছা দমনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা জানতে পেরেছি যে আপনি অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন এবং সেখানে গবেষণার সাথে যুক্ত আছেন। তাহলে আমরা যেটা মনে করি যে আপনি অস্ট্রেলিয়ান সরকার এই আগাছা দমনে কী ধরনের তারা ব্যবস্থাপনা তারা গ্রহণ করেন, সে বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, অস্ট্রেলিয়া ইজ এ পার্ট অফ ডেভেলপ কান্ট্রি। তারা আসলে অনেক অ্যাডভান্স গবেষণা এবং কৃষিক্ষেত্রে। যদি আমি আমাদের বাংলাদেশের তুলনা করি, তারা একটা সিস্টেমের মাধ্যমে ওদের হোল এগ্রিকালচারটাকে রান করে থাকে। ইভেন আমি যদি একটা সিঙ্গেল বা একটা ইন্ডিভিজুয়াল ফার্মারের কথা চিন্তা করি, সেও একটা সিস্টেম ফলো করে। যেমন ধরুন, তারা প্রতি বছর তাদের জমিতে কী ধরনের আগাছা হয় তারা একটা রেকর্ড রাখে, তাদের নিজস্ব
নিজের জন্য একটা রেকর্ড রাখে। আচ্ছা আচ্ছা কী ধরনের কেমিক্যাল তারা ইউজ করে প্রতি বছর, কোন জমিতে কী পরিমাণ, তার একটা রেকর্ড তারা রাখে। এবং দিন শেষে এই ইনফরমেশনগুলো তারা শেয়ার করে, মানে থ্রু এক্সটেনশন অফিসার গভর্নমেন্টের কাছে। তাতে হয় কি, গভর্নমেন্ট একটা ন্যাশনাল ডাটাবেস তৈরি করতে পারে বা একটা ন্যাশনাল ডাটাবেসের জমা রাখে। তার উপর বেস করে গভর্নমেন্ট আপনার অনেকগুলো পলিসি ডেভেলপ করে। অনেক সময় পলিসিকে আছে না যে ইমপ্রুভ করতে হয়, আচ্ছা তো গভর্নমেন্ট তার উপর বেস করে পলিসি ডেভেলপ করে। অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ার মতো যেমন কিছু দেশ, যেমন ইউএসএ, ইউরোপের কিছু দেশ আছে, তারা এখন আগাছা দমনের ক্ষেত্রে শুধুমাত্র কেমিক্যালের উপর নির্ভরশীল না। আচ্ছা 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 কারণ কেমিক্যালের একটা খারাপ দিকও আছে, এবং এটা একটা বড় ইস্যু হচ্ছে আগাছার ভিতরে প্রতিরোধ গ্রো করা, যেটাকে আমরা টেকনিক্যালি বলি হার্বিসাইড রেসিস্ট্যান্স গ্রো করতেছে উইডের ভিতরে। এতে করে উইডকে আর কেমিক্যাল দিয়ে কিল করা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে। এই জন্য কেমিক্যাল ইজ নট অনলি ওয়ান সলিউশন। এই জন্য তারা মাল্টিপল সলিউশন নিয়ে কাজ করে। যেমন অ্যাডভান্স কিছু টেকনোলজি ইউজ করা শুরু করে দিয়েছে অলরেডি। যেমন তারা ড্রোন ইউজ করে তাদের ফার্মে। ড্রোন দিয়ে তারা উইডের অবস্থান বা ম্যাপ বলি আমরা, ম্যাপ করে নিয়ে আসে। তারপরে সেই ম্যাপ অনুযায়ী যেখানে উইড আছে বা আগাছা আছে ঠিক সেখানেই তারা কেমিক্যাল স্প্রে করে। তার মানে এই হচ্ছে যে তারা সমস্ত ফিল্ডে কেমিক্যাল স্প্রে করে না। এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তাদের কেমিক্যালের যে কস্ট সেটা কমে যায়, এবং কেমিক্যাল কম স্প্রে করাতে মাটিতে কেমিক্যালের পারসিস্টেন্সি থাকে না, মাটির উর্বরতা বজায় থাকে। এতে করে তাদের উৎপাদন যে খরচ সেটা কমে যায় এবং উৎপাদন বেড়ে যায় পার ইউনিট বেসিসে। সো তারা আসলে একটা ডিজিটাল এগ্রিকালচার, আমি যদি বলি, ওই দিকে মার্চ করতেছে। ডিজিটাল এগ্রিকালচার অর প্রিসিশন এগ্রিকালচার বলি আমরা অনেক সময়, সেভাবে তারা কাজ করছে আগাছা দমনের ক্ষেত্রে। শুধু তাই নয়, তারা প্রত্যেকটি সেক্টরে আসলে একটা ইমফেসিস দেয় আমার কাছে মনে হয়েছে। যেমন ইউনিভার্সিটিগুলোতে আগাছার একটা নির্দিষ্ট আগাছা বিষয়ে পড়াশোনা বা গবেষণার জন্য একটা নির্দিষ্ট বা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট থাকে। আচ্ছা, আমি যদি ইউএসএর কথা বলি, আমি ইউএসএতে দেখেছি যে ওখানে আগাছার জন্য নির্দিষ্ট স্কুল বা ডিপার্টমেন্ট আছে। অস্ট্রেলিয়াতেও আছে, কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি এরকম কোনো ডিপার্টমেন্ট নেই। এখানে কৃষিতত্ত্ব একটা ডিপার্টমেন্ট থাকে, তার আন্ডারে আগাছা বিষয়ে শিক্ষাদান করা হয় বা গবেষণা করা হয়। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, অস্ট্রেলিয়া বা ডেভেলপ কান্ট্রিতে গভর্নমেন্টের প্রচুর ইনভেস্টমেন্ট থাকে রিসার্চে আগাছার বিষয়ে, এবং তারা এনকারেজ করে স্টুডেন্টদেরকে, শিক্ষকদেরকে, এক্সটেনশন অফিসারদেরকে যে আগাছা বিষয়ে গবেষণা এবং প্রচার চালানোর জন্য। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় যে অস্ট্রেলিয়াতে আমি দেখেছি যে প্রত্যেকটি কাউন্সিল বলি আমরা, যেটা এখানে পৌরসভা বলে, প্রত্যেকটি পৌরসভায় একজন করে উইড অফিসার বা আগাছা বিষয়ক অফিসার থাকে। এবং তার কাজ হচ্ছে শহরে যে রোড সাইডগুলো আছে সেখানে যে আগাছাগুলো হয় সেগুলোকে যেন সঠিক সময়ে কন্ট্রোল করা হয়, সঠিকভাবে ম্যানেজ করা যায়, সে বিষয়ে তারা কাজ করে থাকে। গভর্নমেন্ট থেকে প্রচুর ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং ফার্মাররাও সেটার সাথে রেসপন্স করে সে অনুযায়ী। এবং কোনো আগাছা যদি, একটা মজার বিষয় হচ্ছে, কোনো আগাছা, নতুন কোনো আগাছা যদি দেখা যায় কোনো মাঠে, কোনো রাস্তাঘাটে, তাহলে ন্যাশনালি একটা ওদের কনসেপ্ট থাকে যে কেউ যদি কোনো নতুন আগাছা দেখে সাথে সাথে তারা একটা রিপোর্ট করে, হয় কৃষককে রিপোর্ট করে অথবা নিয়ারেস্ট যে এগ্রিকালচার কৃষি সম্প্রসারণ আমরা এখানে বলি অফিস আছে, সেখানে তারা রিপোর্ট করে যে এটা একটা আগাছা। তো এটা তখন সাথে সাথে তারা রেকর্ড রাখে এবং এটা তাদের ডাটাবেজে যোগ করে দেয়, যাতে ভবিষ্যতে এটা নিয়ে তারা কিছু গবেষণা বা কিভাবে কন্ট্রোল করা যায় এটা নিয়ে তারা কাজ করতে পারে। সো তারা একটা হাবের মতো কাজ করে। দ্যাট মিনস একটা হাব মানে একটা বড় আমব্রেলা, সেই আমব্রেলার ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, যেমন গভর্নমেন্টের পলিসি থাকে, কৃষকের লোকাল নলেজ ওখানে থাকে, তার পার্সোনাল ডেটা সেখানে সে শেয়ার করে, তারপরে ওখানে স্টেট গভর্নমেন্টের কিছু ইনভেস্টমেন্ট থাকে, রিসার্চ থাকে, এবং ইউনিভার্সিটিগুলো কাজ করে
যেখানে স্টুডেন্টরা রিসার্চ করে, আচ্ছা সেই ইনফরমেশনগুলো সেখানে থাকে। তার মানে হচ্ছে একটা হাব হুইচ ইজ অ্যান আমব্রেলা, ওই আমব্রেলা আন্ডারে সব ইনফরমেশনগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে। আচ্ছা এতে করে কি হয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো পলিসি গ্রহণ করার ক্ষেত্রে খুব ইজি হয়, এবং কোনো চেঞ্জ হলে চেঞ্জ বলতে আমরা আসলে কি বলতে বুঝতে চাই যে বা কিছু আগাছা যেগুলো হয়তো বা বিষ দ্বারা বা কাজ করছে না, জি সেক্ষেত্রে তারা রিপোর্ট করে, এই বিষয়টা এমন মনে হয়। জি এক্স্যাক্টলি সে বিষয়টা সেরকমই। যদি চেঞ্জ বলতে আমি বলি, যদি ফার্মার লেভেলে চেঞ্জ হয়, যদি কোনো ফার্মার অবজার্ভ করে যে আমি একটা কেমিক্যাল ইউজ করছি গত 10 বছর যাবত আচ্ছা এই আগাছাটাকে দমন করার জন্য, কিন্তু এই বছর দেখলাম যে এই আগাছাটা এই কেমিক্যাল দ্বারা দমন করা যাচ্ছে না। তার নিয়ারেস্ট কৃষি অফিসারকে রিপোর্ট করে। আচ্ছা আচ্ছা তখন এই রিপোর্টটা আপনার ধীরে ধীরে উপর লেভেলে চলে যায়, যেমন ইউনিভার্সিটিতে চলে যায়, তারপরে যে নিয়ারেস্ট বড় যে রিসার্চ স্টেশনে, অ্যান্ড আলটিমেটলি এটা গভর্নমেন্টের কাছে পৌঁছায়। তখন গভর্নমেন্ট বুঝতে পারে যে একটা আগাছা একটা কেমিক্যালের বিরুদ্ধে প্রতিরোধ বা রেসিস্ট্যান্স গ্রো করছে। তখন গভর্নমেন্ট ওই পার্টিকুলার কেমিক্যালটা ইম্পোর্ট করবে কি করবে না, আচ্ছা 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 সেই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে তারপরে তাদের পরামর্শ অনুযায়ী পলিসি ইমপ্লিমেন্ট করে। তাহলে আমরা যেটা বুঝতে পারি যে উন্নত বিশ্ব তাদের উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে যারা কৃষি ব্যবস্থাপনা পরিচালনা করছে, তারা আগাছাকে একটা নতুন একটা সাবজেক্ট বা বিষয় হিসেবে চিহ্নিত করেছে, এবং এই বিষয়ে তাদের যথেষ্ট গবেষণা হচ্ছে এবং এই বিষয়ে তারা যথেষ্ট সচেতনতা একটা ডেভেলপ করেছে। জি এক্স্যাক্টলি, হ্যাঁ আমি আপনার সাথে একমত যে উন্নত বিশ্বে আগাছাকে অন্য যে প্লান্ট বা ক্রপের যে পেস্ট যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয়, আগাছাকেও সেই পরিমাণ গুরুত্ব দেওয়া কাজ করে যাচ্ছে। তো এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের দেশে আপনি জানেন যে আপনি বাংলাদেশের সন্তান, আপনি বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক ছিলেন, এখানেও অনেকদিন কাজ করেছেন। তো আমাদের যে বিষয়টা হলো যে আপনি কি ধরনের পার্থক্য খুঁজে পান, অর্থাৎ এই উন্নত বিশ্বের কৃষি ব্যবস্থাপনায় এবং আমাদের বাংলাদেশে কৃষি ব্যবস্থাপনার মধ্যে, বিশেষ করে আগাছা নিয়ে তাদের যে অবস্থান, একজন গবেষক হিসেবে বাংলাদেশি আপনি কি ধরনের পরিবর্তন বা পার্থক্যটি খুঁজে পান? আচ্ছা, আমি আসলে একটা বড় পার্থক্য খুঁজে পাই, যেহেতু আমি বাংলাদেশের সন্তান, এখানে অনেক বছর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, শিক্ষকতা করেছি, এখন অস্ট্রেলিয়াতে আছি। আমাদের দেশে আগাছাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, ইভেন লাস্ট 30 ইয়ার্সেও দেওয়া হয়নি, এখনও দেওয়া হয় না। আমাদের দেশে আমরা যেটা বলি যে ফসলের যে রোগ, ডিজিজ বা পোকামাকড়, ইনসেক্ট, তার জন্য স্পেসিফিক ডিপার্টমেন্ট রয়েছে, শিক্ষক রয়েছে, ওখানে স্টুডেন্টরা পড়াশোনা করে, মাস্টার্স করে, পিএইচডি করে। কিন্তু আগাছার জন্য কোনো স্পেসিফিক ডিপার্টমেন্ট নেই গবেষণার ভিত্তিতে, গবেষণার জন্য বা বাংলাদেশ পড়াশোনার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আমার জানা মতে এখন পর্যন্ত নেই। আচ্ছা, সেখানে কি করা হয়, সেখানে কৃষিতত্ত্ব বিভাগ, আমি কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক ছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে ওই বিভাগের আন্ডারে একটা অংশ পড়ানো হয় আগাছা বিষয়, অর্থাৎ কম গুরুত্ব দেওয়া হয়, আমি এই সেন্সে বলবো। কিন্তু আগাছার গুরুত্ব অনেক বেশি। আমি যদি ফসলের উৎপাদন ক্ষেত্রে আমি চিন্তা করি, যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে বাংলাদেশে 40% ধানের ফলন কমে যায় আগাছার আক্রমণের কারণে, যেটা একটা পোকার আক্রমণের চেয়েও বেশি বা রোগ আক্রমণের চেয়েও বেশি। কিন্তু আমার গুরুত্ব কম দেওয়া হচ্ছে আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে যে আমাদের দেশে কৃষকরা আসলে সঠিক ইনফরমেশন পায় না, মানে আগাছা যে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আগাছা দমন করা দরকার সঠিক সময়, সেই ইনফরমেশন বা মেসেজটা তারা আসলে ঠিকমতো পায় না। এবং তারা যে কারেন্ট মেথডগুলো ইউজ করে বর্তমানে, ধরেন হাত দিয়ে বা ম্যানুয়ালি আগাছা দমন করে, তারপরে কিছু কেমিক্যাল ইউজ করে, হাত দিয়ে আগাছা দমন করে, এটার অনেকগুলো সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যে এটা একটা মানে কেমিক্যাল প্রক্রিয়া না, হুইচ ইজ গুড, বাট অসুবিধা হচ্ছে এটা অনেক লেবার ইন্টেন্সিভ, এবং আমাদের দেশে এখন শ্রমিক পাওয়া যায় না, একটা বড় ইস্যু। কারণ একটা মেজর সংখ্যক শ্রমিকরা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, যেমন গার্মেন্টস সেক্টর বা অন্য সেক্টরে কাজ করতে, যেখানে তারা
পেমেন্ট বেশি পায়। পেমেন্ট বেশি পায়। সো সঠিক সময় আগাছা দমন করতে না পারার আরেকটা কারণ হচ্ছে শ্রমিকের অভাব। সঠিক সময় শ্রমিকের অভাব। আর বাংলাদেশে যে কেমিক্যাল ইউজ করা হয় আগাছা দমনের ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটি কেমিক্যাল ইউজ করে ফার্মাররা। আচ্ছা। এবং গবেষণা, আমি নিজে গবেষণা করছি যে যদি কোনো ফসলের জমিতে একই কেমিক্যাল কয়েক বছর ইউজ করা হয় তাহলে আগাছার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় বা রেসিস্টেন্স গ্রো করে। এটা আসলে খারাপ একটা অ্যাপ্রোচ। আরেকটা বিষয়ে আমি বলতে চাই যে বাংলাদেশে যে পলিসি আছে এটা আমার মনে হয় একটু আপডেট করা উচিত, কারণ আমাদের দেশে ব্ল্যাক মার্কেট আছে। আমি এভাবে বলতে চাই যে কিছু অসদায়ী ব্যবসায়ী তারা বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল পারচেস করে নিয়ে আসে এবং আমাদের দেশের যারা কৃষক তারা কিছুটা হলেও অসহায় বা কিছুটা হলেও ইনফরমেশন অসচেতন, তাদের কাছে এই কেমিক্যালগুলো বিক্রি করে এবং তারা যে রিকমেন্ডেশনটা দেয় কৃষককে যে তুমি এটা নিয়ে যাও, এই পরিমাণ তুমি স্প্রে করে দাও। আচ্ছা। আমার সহজ সরল কৃষক আমার দেশের সেটাই করে, কিন্তু হ্যাঁ, কিন্তু সেটা আসলে সঠিক কি সঠিক না সেটা সে জানে না এবং যে তার কাছে বিক্রি করে সেও জানে না যেটা ঠিক কিনা, কারণ এটা ডিপেন্ড করে আমার ফসলের আগাছার কি অবস্থায় আছে, কোন গ্রোথ স্টেজে আছে, তার উপর আসলে বেস করে এর যে রেট বা হারটা ঠিক করতে হয়। কিন্তু আমাদের দেশে কৃষকরা কি করে, তারা একটা রাসায়নিক কেমিক্যাল বা যেটা বলি তাদের ডিলারের দোকানে আসে, সেখানে সে তাকে জিজ্ঞেস করে বা বলে যে আমাকে একটা কেমিক্যাল দাও, আমি আমার ফিল্ডে আগাছা আছে আমি দমন করতে চাই। তো ওই ডিলার তাকে একটা কেমিক্যাল দিয়ে দেয় এবং কিছু পরামর্শ দিয়ে দেয়, না দেখে আগাছা না দেখে ফিল্ডে না গিয়ে, এবং আমার দেশের সহজ সরল কৃষক সেটা নিয়ে গিয়ে ব্যবহার করে। অর্থাৎ একটা অনুমান নির্ভর পদ্ধতির মধ্য দিয়ে তারা এই প্রতিরোধ করে। তো এর মধ্য দিয়ে জমির উর্বরতার উপর কোনো বা পরিবেশের উপর কোনো ধরনের প্রভাব ফেলে কিনা এই কেমিক্যালগুলো প্রভাব বিস্তার করতে পারে? না, অবশ্যই আছে, কারণ আমাদের মানে গবেষণা যেটা আসছে যে একটা প্রিন্সিপাল হচ্ছে আমাকে কেমিক্যাল চুজ করতে হবে আমার ফসলের জমিতে কোন আগাছা আছে তার উপর বেস করে। শুধু তাই নয়, আমার যে আগাছাটা আছে তার মানে প্রথম হচ্ছে আমাকে আগাছাটাকে চিহ্নিত করতে হবে, এবং দ্বিতীয় কাজ হচ্ছে ওইটা কোন গ্রোথ স্টেজে আছে, এটা কি খুব ছোট অবস্থায় আছে নাকি বড় অবস্থায় আছে। আরও কিছু বিষয় থাকে, তো এই দুটো প্রাইম বিষয়, এই দুটোর উপর বেস করে আসলে আমাকে কেমিক্যাল চুজ করতে হবে। তারপরে আমি কি হারে মানে কি পরিমাণ কেমিক্যাল স্প্রে করব সেটাকে ক্যালকুলেশন করতে হবে, যেটা আমি অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে দেখেছি, ডেভেলপ কান্ট্রিতে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে যে ওই জিনিসগুলোকে আসলে ইগনোর করা হচ্ছে। আমি জমিতে জাস্ট দেখলাম যে একটা আগাছা, আমি কেয়ার করলাম না সে কোন গ্রোথ স্টেজে আছে, আমি দোকানে গেলাম কেমিক্যাল কিনে নিয়ে আসলাম, স্প্রে করে দিলাম। সো এতে কি হচ্ছে যে কেমিক্যালের যে সঠিক রেট হার আমরা জমিতে স্প্রে করতে পারছি না, হয় আমরা খুব বেশি দিচ্ছি আর না হলে খুবই কম দিচ্ছি, এবং দুইটারই অসুবিধা রয়েছে। আমি যদি খুব বেশি দেই তাহলে দীর্ঘ সময় পর ওই যে আগাছাটা সেটা রেসিস্টেন্স গ্রো করবে কেমিক্যালের হাই রেটের উপরে। আমি যদি কম স্প্রে করি সেম থিং হবে, আমি দীর্ঘ সময় পর ওই আগাছাটা ওই পার্টিকুলার কেমিক্যালের উপর রেসিস্টেন্স গ্রো করবে। আর আমি যদি বেশি স্প্রে করি অবশ্যই আমার যে ফসলের জমি আছে সেখানে মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজম রয়েছে, উপকারী মাইক্রো অর্গানিজম রয়েছে, সেগুলোর উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এই আগাছা সমস্যার সমাধানে আপনি অস্ট্রেলিয়া থেকে একটি প্রকল্প এনেছেন এবং আপনার সাথে আরও 3 জন গবেষক, অস্ট্রেলিয়ান চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির গবেষক, তারা একসাথে কাজ করছেন। তো এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকদের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য আপনি এটা কী ধরনের উপকারিতা বা কী ধরনের এটার কার্যকারিতা রয়েছে বলে মনে করেন? দেখুন, আমি এই প্রজেক্টটা নিয়ে এসেছি, আমার সাথে আমার 3 জন কলিগ আসছেন অস্ট্রেলিয়া থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বটম লাইন থেকে কাজ করা, কৃষকদের সাথে কাজ করা এবং তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে আগাছা একটা বড় সমস্যা ফসলের জমিতে, সেটাকে সঠিক সময়ে কন্ট্রোল করতে হবে এবং সঠিক পদ্ধতিতে কন্ট্রোল করতে হবে। শুধুমাত্র কেমিক্যাল না, কেমিক্যাল ছাড়াও যে বেস্ট অপশন আছে সেগুলো ইউজ করতে হবে। এবং আমি এই বিষয়ে কয়েকটা ওয়ার্কশপ করব, আমি আগে বলেছি,
এবং আমাদের একটা পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে একটা আগাছা ব্যবস্থাপনা হাব তৈরি করা। আচ্ছা। এই হাবের আন্ডারে আমরা চাই বাংলাদেশে কিছু বেস লাইন ডাটা তৈরি করা আগাছার উপরে। আচ্ছা। বাংলাদেশে নির্দিষ্ট কোনো ডাটা বেস নেই যে কোন আগাছাগুলো বেশি সমস্যা, কোন ফসলের জন্য বেশি সমস্যা, এ ধরনের কোনো স্পেসিফিক বা অথেন্টিক কোনো ডাটা বেস নেই। বাংলাদেশে আপনার আগাছা যে রেসিস্ট্যান্ট গ্রো করছে কেমিক্যালের উপরে, তার কোনো ডাটাবেস নেই। কিন্তু আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম গত বছরের আগের বছর যখন আমি বাংলাদেশে এসেছিলাম, কিছু রিসার্চ স্টেশন ভিজিট করেছিলাম, কিছু ফার্মারদের ফিল্ডে গিয়েছিলাম, তখন তারা বলেছিল যে আমি কেমিক্যাল স্প্রে করি আমার জমিতে আগাছা দমনের জন্য, কিন্তু আগাছা দমন হয় না। তো আমার বিশ্বাস যে অনেক আগাছা কেমিক্যালের প্রতি প্রতিরোধ ব্যবস্থা জন্মাইছে, সো রেসিস্ট্যান্ট গ্রো করেছে। সো এই বিষয়ে বাংলাদেশে কোনো ডাটাবেস নেই। আচ্ছা। এবং আমি এই বিষয়ে একটা ডাটাবেস তৈরি করতে চাই এবং বাংলাদেশ জুড়ে একটা সার্ভে করতে চাই। তারপরে বাংলাদেশে আসলে আমি আগে বলেছি যে আগাছা ব্যবস্থাপনাটা মানুষের উপর নির্ভরশীল, ম্যানুয়ালি নির্ভরশীল। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে লেবাররা আসলে এখন অন্য জব বা অন্য কাজের বেশি আকৃষ্ট হয়। সো আমাদের কিছু মেকানিক্যাল, কিছু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করা উচিত বাংলাদেশে, যেমন ড্রোন, যেমন স্যাটেলাইট ইমেজ আমরা ইউজ করতে পারি আগাছাকে ডিটেক্ট করার জন্য। ফিজিক্যালি ফিল্ডে না গিয়ে আমরা ড্রোন দিয়ে ডিটেক্ট করে নিয়ে আসতে পারি। তারপরে বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলো, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আমার কাছে মনে হয়েছে যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আগাছা বিষয়ে গবেষণা বাড়ানো উচিত এবং সে বিষয়ে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে যাচ্ছি। এবং আমাদের চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি খুবই কি বলবো যে পজিটিভ মাইন্ড সেট আপ তারা এই বিষয়ে কোলাবোরেটলি কাজ করতে চায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে, বিকজ আমাদের ওখানে অনেক এক্সপার্টিস আছে। সো বাংলাদেশ যদি চায় সে এক্সপার্টিসগুলো ইউজ করতে পারে এবং একটা হাব তৈরি করতে পারে। এই হাবের আন্ডারে আমি বলেছি যে ডাটাবেস তৈরি করা, কৃষকদের প্রশিক্ষণ একটা ব্যবস্থা থাকতে পারে। তারপর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামে একটু আপগ্রেড করা এবং হার্বিসাইড রেসিস্ট্যান্স এর একটা টেস্টিং সেন্টার তৈরি করা। আমি একটা বলবো না, আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট প্রতি বিভাগে একটি করে হার্বিসাইড রেসিস্ট্যান্ট টেস্টিং সেন্টার তৈরি করা উচিত বাংলাদেশের, এবং এটা মনিটর করা উচিত বাংলাদেশের হার্বিসাইড রেসিস্ট্যান্সের ট্রেন্ডটা কী হচ্ছে। এবং দিন শেষে আমি বলবো পলিসিতে কিছু চেঞ্জ করে নিয়ে আসা উচিত, যেমন কেমিক্যাল ইম্পোর্ট ক্ষেত্রে গভর্নমেন্টের একটু হলেও নজর দেওয়া উচিত। সো আন্ডার দিস উইড ম্যানেজমেন্ট আর আগাছা হাবের আন্ডারে। তো এই আপনি যে হাবের কথা বলছেন, তো এখানে সরকারের কোন ধরনের সাহায্য সহযোগিতা বা সরকারের পক্ষ থেকে কি ধরনের আপনারা রেসপন্স পাচ্ছেন এই ধরনের একটা বিষয়? অবশ্যই সরকারের তো অনেক করণীয় আছে। আমি বলবো আমি অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায় দুইটা ফান্ডিং বডির সাথে কথা বলেছিলাম যারা ডেভেলপিং কান্ট্রিতে গবেষণার জন্য, বিশেষ করে এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে গবেষণার জন্য ফান্ডিং করে থাকে। তো তারা বলেছে যে হ্যাঁ, আমরা বাংলাদেশেও ফান্ডিং করতে চাই যদি বাংলাদেশ গভর্নমেন্ট আবার বাংলাদেশের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ইন্টারেস্ট শো করে। সেক্ষেত্রে তারা একটা বড় অ্যামাউন্ট কন্ট্রিবিউশন করতে চায় রিসার্চে, দীর্ঘমেয়াদী রিসার্চে। কিন্তু অবশ্যই সে গিভ অ্যান্ড টেক, বাংলাদেশ গভর্নমেন্টকেও সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে। হয়তো একটা সার্টেন পার্সেন্টেজ বাংলাদেশ গভর্নমেন্টকে বা মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কন্ট্রিবিউশন করতে হবে, তাহলেই আসলে সেটার মানে পোর্শনটা কতটা এটা ডিপেন্ড করে। আসলে জেনারেলি আমরা ধরি যে 70-80% ফান্ডিং বডি কভার করে থাকে। ফান্ডিং বডি বলতে অস্ট্রেলিয়ান ফান্ডিং বডি। আর আমরা এক্সপেক্ট করি যে 20%-30% ইন কান্ট্রি বলি, যেই কান্ট্রিতে আমরা কাজ করব সেই কান্ট্রি থেকে 20-30% কন্ট্রিবিউশন তারা করে। আমি একটা এক্সাম্পল দিতে পারি এখানে, যে আমরা রিসেন্টলি আপনার ম্যাকং ডেল্টা রিজিয়ন, হুইচ ইজ
লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, তাদের সাথে আমরা এরকম একটা হাব তৈরি করার জন্য কাজ করছি এবং তাদের গভর্নমেন্ট উইলিংলি 30% কন্ট্রিবিউশন করতে চায়। এবং আমরা অস্ট্রেলিয়ান ফান্ডিং বডিকে অ্যাপ্রোচ করতেছি যে 70% যেন তারা কন্ট্রিবিউশন করে। যদি করে তাহলে আমরা সাকসেসফুলি এটা লং টার্ম প্রজেক্ট রান করবো এই মেকং ডেল্টা রিজিয়নে। তো আমি সেই জিনিসটাই আসলে কাইন্ড অফ সেই জিনিসটাই ফোকাস করতেছি বাংলাদেশের জন্য, যেহেতু আমি জানি বাংলাদেশে আগাছা দমনে অনেক সমস্যা রয়েছে, অনেক কাজ করার অপরচুনিটি রয়েছে। আপনি এক ধরনের নিজস্ব উদ্যোগ থেকে একজন বাংলাদেশি বা বাংলাদেশের মানুষের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আপনি সুদূর অস্ট্রেলিয়ায় গবেষণার সাথে শিক্ষকতার সাথে যুক্ত থেকেও বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। এবং একটা সুন্দর বিষয় হলো যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, তিনি কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই তরুণ উদ্যোক্তা, তরুণ প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক যারা বাইরের দেশে কাজ করছেন তাদেরকে বাংলাদেশে এসে কাজ করতে আহ্বান জানিয়েছেন। তো সেই আহ্বানে সাড়া দিয়ে আপনি কি এবং আপনার টিম কি ধরনের কাজ করতে চান? ধন্যবাদ, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি মনে করি। দেখুন, আমি প্রথম বলবো যে আই এম proudly representing Charles Sturt University of Australia, but my mind is deeply connected with Bangladesh or Shere-Bangla Agriculture University, because Bangladesh or Shere-Bangla Agriculture University হচ্ছে আমার বেস, আমার ইন্সপাইরেশন, আমার ফাউন্ডেশন, যারা আমাকে একটা শেপ দিছে, যে শেপের কারণে আসলে আজকে আমি চার্লস স্টুর্ট ইউনিভার্সিটি আছি। আমি মনে করি এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ গভর্নমেন্টের। এবং আপনি যদি দেখেন ইন্ডিয়াতে, আমার কাছে মনে আছে যে মনমোহন সিংয়ের সময় এই অ্যাপ্রোচটা তারা নিয়েছিল, যে যারা ইন্ডিয়ান বংশোদ্ভূত কিন্তু বাইরের দেশে অনেক নাম করা প্রতিষ্ঠানে গবেষণা করছে বা শিক্ষকতা করছে, তাদেরকে তারা ইনভাইট করতো। এবং অ্যাজ এ গেস্ট লেকচারার, অ্যাজ এ অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে ইনভাইট করতো, যেন তারা তাদের অ্যাডভান্স নলেজকে শেয়ার করতে পারে দেশের ছাত্রদের সাথে, কলিগদের সাথে। সিমিলার অ্যাপ্রোচ আমি দেখেছি যখন পাকিস্তানে প্রেসিডেন্ট ছিল পারভেজ মোশাররফ। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটা ভালো অ্যাপ্রোচ ডক্টর ইউনূসের গভর্নমেন্টের। এতে করে কি হবে, আমরা যারা বাইরের দেশে কাজ করি তারা কিন্তু একটা সময় দেশের জন্য ফিল করি যে আমার দেশ এই অবস্থায় আছে, আমাদের কিছু করা উচিত, একটা সময় আমরা ফিল করি। এবং এই ইনিশিয়েটিভের ফলে কি হবে, আমি মনে করি যে যারা তাদের সুযোগ আছে তারা আসতে পারবে, তারা তাদের অ্যাডভান্স নলেজ এবং স্কিল শেয়ার করতে পারবে তাদের দেশের মানুষের সাথে, বা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করছে তাদের সাথে শেয়ার করতে পারবে, স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারবে। একটা বড় অপরচুনিটি হইতে পারে তারা বাংলাদেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টুডেন্টরা গবেষণা করে। তো এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে স্টুডেন্টরা বহির্বিশ্বে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে যেখানে বাংলাদেশিরা কাজ করছে তাদের সাথে কানেক্ট হতে পারবে, রিসার্চের সাথে কানেক্ট। তাহলে হবে কি যে নলেজটা ট্রান্সফার হবে। আমরা যেটা বলি যে ট্রান্সফার দ্য লাইট, আমরা অস্ট্রেলিয়াতে বলি ট্রান্সফার দ্য লাইট। এটা এক্সাম্পলটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আমি গবেষণা করি, কিন্তু আমার সুপারভাইজার ইজ অ্যাবাউট 72 years old, সে রিটায়ার করছে, তবু তার কাছে আমি যাই। কারণ তার যে এক্সপিরিয়েন্স সেটা তো আমার কাছে নেই। আমি তার কাছ থেকে এক্সপিরিয়েন্স আনতে যাই, মানে তার এক্সপিরিয়েন্স কাছ থেকে কিছু শিখতে চাই। হ্যাঁ, আমি ইয়াং, আমার কাছে ইনোভেশন আছে, এনার্জি আছে, বাট আমার এক্সপিরিয়েন্স নেই। বাট আমার সুপারভাইজারের কাছে এক্সপিরিয়েন্স আছে, তার কাছে ইনোভেশন নাই, কারণ সে এখন 72 years old। বাট আমরা যদি ইনোভেশন আর এক্সপিরিয়েন্সকে একসাথে করতে পারি, এবং ডক্টর ইউনূসের এই যে ইনিশিয়েটিভ, আমি মনে করি এটা সেম মডেলে কাজ করতেছে। ইনিশিয়েটিভটা হচ্ছে সেম মডেলে, একটা হচ্ছে ইনোভেশন, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমার কাছে একটা পজিটিভ অ্যাপ্রোচ এই সরকারের। এবং আমি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি যে তারা এইটাকে পজিটিভলি নেবে এবং তারা একটা পথ বা একটা স্পেস দিবে যারা বাইরে কাজ করতেছেন, বাংলাদেশে যারা বাইরে কাজ করছেন, অনেক নাম করেছেন। আপনি দেখবেন বুয়েটের
থেকে পাশ করা অনেক, যারা শিক্ষক হয়েছেন বুয়েটে, পরে পিএইচডি করতে গেছে বাইরে, অনেক নাম করতেছে। আমাদের অস্ট্রেলিয়াতেও আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একজন প্রফেসর, সে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিছুদিন আগে। আচ্ছা, সেরকম অনেক এক্সাম্পল আছে সারা বিশ্বে। আমরা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের জন্য একটা স্পেস দেই, তারা আসলো অ্যাজ এ ভিজিটিং রিসার্চার, ভিজিটিং সায়েন্টিস্ট, ভিজিটিং প্রফেসর অর অ্যাডজাংক্ট প্রফেসর হিসাবে তাদেরকে একটা স্পেস দেই, ইটস এ গুড অপরচুনিটি ফর বাংলাদেশ। এবং তারা তাদের নলেজ, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। নট অনলি দ্যাট, তারা কোলাবোরেটিভ প্রজেক্ট ডেভেলপ করতে পারবে এবং তারা এখান থেকে স্টুডেন্ট নিয়ে যেতে পারবে, সেই স্টুডেন্টকে তারা ট্রেন আপ করতে পারবে, আবার সেই স্টুডেন্টটা বাংলাদেশে ব্যাক করে এসে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পারবে। এটা একটা আমি মনে করি আশার আলো আমার কাছে মনে হচ্ছে। কিন্তু ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে যারা বাইরে আছে তাদেরকে কিন্তু একটা স্পেস এখানে দিতে হবে। কারণ তারা বাইরে একটা খুব ভালো পজিশনে আছে, কিন্তু তারা যদি সেই স্পেসটা না পায়, সেই সম্মানটুকু বা সেই রেসপেক্টটুকু যদি না পায়, তাহলে তারা মোটিভেটেড হবে এবং তারা এখানে আসবে না। তাদেরকে মোটিভেটেড করতে হবে, তাদেরকে একটা স্পেস দিতে হবে। খবরের কাগজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা করব আপনারা যারা তরুণ গবেষক বাইরে দেশে কাজ করছেন, তারা আপনাদের নলেজ শেয়ার করতে চান এবং নলেজকে আপনারা বাংলাদেশে ব্যবহার করতে চান। এই যে উদ্যোগ, আমরা মনে করি আপনার এই উদ্যোগের মধ্য দিয়ে আরও অনেক গবেষক যারা আছেন বহির্বিশ্বে বাংলাদেশি বংশোদ্ভূত, তারাও অনুপ্রাণিত হবে এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সরকার যেন এই উদ্যোগগুলোকে গ্রহণ করেন এবং কাজে লাগান। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের এতক্ষণ যাবত আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ দেই এবং আমরা আপনাদের আহ্বান করি খবরের কাগজের ফেসবুক পেজ, ইউটিউব পেজের সাথে যুক্ত হন এবং খবরের কাগজের নতুন নতুন যে আপডেট নিউজগুলো আছে সেগুলো আপনারা উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।